শেষ পর্যন্ত ভোর হলো। সবার আগে ঘুম থেকে জাগলো টিনি। অ্যান্ডারসনকে এই অবস্থায় আবিষ্কার করলো সে। নিশ্চয়ই বলবে না যে সারা রাত এভাবে বসে কাটিয়ে দিয়েছ, জিজ্ঞেস করলো সে। থ্যাঙ্গাভেলুকে জাগিয়ে চা বানাতে বলো, জবাবে বললেন অ্যান্ডারসন। তারপর পানি গরম হবার আগেই ঢলে পড়লেন ঘুমে। সেদিন সারাদিন মাছ ধরল টিনি। 10 পাউন্ডের একটা এবং 7 পাউন্ডের দুটো মহাশোলের সঙ্গে আরও কিছু ছোট মাছ ধরল সে। ডনও তার ভাগ্য পরীক্ষা করলো মাছ ধরায়, কিন্তু অ্যান্ডারসনের মতোই এতে তারও ধৈর্য নেই। ডনের কপালে জুটল না একটা মাছও। মেরওয়ান জানালো গোসলটা সেরে নেবে সে। মাছ ধরায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, তাই তোয়ালে কাঁধে নিয়ে নদীর ভাটির দিকে এগুলো সে। অ্যান্ডারসন ভাবছেন মানুষ খেকোটার কথা, যেটার অস্তিত্ব স্বীকার করেনি তার সঙ্গীদের কেউ। তাকে পিছন থেকে ডেকে, 1 মিনিট অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে আসছি বলে রাইফেলটা তুলে নিয়ে তোয়ালে ঘুরাতে ঘুরাতে তার পিছু নিলেন অ্যান্ডারসন। দুপুরের পর দেখা গেল সবাই একটু তন্দ্রা মতো এসেছে। বিশেষ করে অ্যান্ডারসন তো কোনো মতেই 2 চোখের পাতা আলাদা করতে পারছেন না। ক্যাম্পটা আবার শুনশান হয়ে গেল। তবে বেশিক্ষণ এটা থাকলো না। ক্রমেই তাদের দিকে এগিয়ে আসা একটার পর একটা ফাঁপা আওয়াজ শুনতে পেলেন। বুম বুম বুম। প্রচার। দিনের আলোতেই নদীতে বোমা ফাটিয়ে কাজ করছে তারা। এমনকি ধরা পড়ার ভয়ও আর করছে না। একটু পরই নদীর বাঁকের কাছে তাদের ভেলা দুটো দেখা গেল। প্রথমটা মানুষ আর দ্বিতীয়টা মাছে ভরা। অ্যান্ডারসনদের এক নজর দেখেই স্রোতের বিপরীতে নদীর ওপারে পৌঁছানোর জন্য পাগলের মতো দাঁড় বাইতে লাগলো তারা। তাদের এই আচরণ অ্যান্ডারসনদের সক্রিয় হয়ে ওঠায় উৎসাহ জোগালো। শূন্যে একটা গুলি ছুঁড়ে চিৎকার করলো ডন, এদিকে এসো, না হলে পরের গুলিটা তোমাদের উপরই ছুড়ব। এবার দাঁড় বাওয়া বন্ধ হলো। ধীরে ধীরে ভাটির দিকে সরে যেতে লাগলো ভেলা দুটো। এখান থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে আত্মসমর্পণ করবে না পালানোর চেষ্টা করবে, এই নিয়ে তাদের মধ্যে জোর তর্ক চলছে। তারপরই ইংরেজিতে জোরে চেঁচালো মেরওয়ান, এই এদিকে আসো বোকার দল, না হলে ডিমের মতোই তোমাদের ডুবিয়ে দেব আমরা। অবশ্য নিশ্চিতভাবেই তার এই কথা বুঝতে পারল না লোকগুলো। এবার দাঁড়বে আস্তে আস্তে অ্যান্ডারসনদের দিকে ভেলা আনতে লাগলো তারা। তবে কিছুটা দূরে থাকতেই থামল। তীরের একটু উজানে থাকাতে দ্বিতীয় ভেলা উপচে পড়া শয়ে শয়ে মাছ দেখতে পেলেন তারা। তারপর 2 দলের মধ্যে শুরু হলো তর্ক বিতর্ক। অবশ্য অ্যান্ডারসনের কাছে এটাকে একেবারে অর্থহীন কাণ্ডই মনে হলো। তাদের এ ধরনের অন্যায় কাজের জন্য হুমকি দিল ডন। জবাবে প্রচারেরা জানালো এর মধ্যে খারাপ কিছু দেখছে না তারা। মাছের মালিক কেউ না, তাহলে সরকার কেন মাছ ধরার জন্য লাইসেন্স করতে বলবে? আর অ্যান্ডারসনরা এ বিষয়ে কথা বলারই বা কে? এমনই আরও নানা বাকবিতণ্ডা চলতে লাগলো। ঠিক সেই মুহূর্তে দলের মধ্যে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান প্রমাণ করে থেঙ্গাভেলু বলে উঠল, এই তোমাদের মাছগুলোর মধ্যে থেকে ভালো দেখে গোটা 2 আমাদের দিয়ে দাও, তারপর যেখানে খুশি চলে যাও। এইসব কথাবার্তার মাঝখানে হঠাৎ অ্যান্ডারসন বলে বসলেন, এই এলাকায় কি কোনো মানুষ খেকো চিতাবাঘ আছে? আবার নিস্তব্ধতা নেমে এলো। তারপরই প্রচারদের একজন খুব মৃদু কণ্ঠে জবাব দিল, যেন বাইরের কেউ শুনলে তার বিপদ হয়ে যাবে, সাহেব আছে, এটা অনেক অনেক মানুষ মেরেছে। এই কয়েকদিন আগেই বালু নামে আমাদের দলের একজনকে মেরেছে, আর ওটার কারণেই এখন দিনে মাছ ধরছি। এমনিতে আমরা মাছ শিকার করি কেবল চাঁদের আলো থাকে এমন রাতে, কিন্তু সূর্য ডোবার পর এখন আর জঙ্গলে ঢোকার মতো বুকের পাটা হয় না কোনো রক্ত মাংসের মানুষের। অর্থাৎ তার কথাই ঠিক, আত্মতৃপ্তির সঙ্গে ভাবলেন অ্যান্ডারসন। দারুণ উত্তেজিত হয়ে উঠল ডন, এই এদিকে এসো, তীরে ভেরাও, আমন্ত্রণ জানালো সে। বাদ দাও মাছের কথা, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। এই চিতাবাঘটার বিষয়ে আরও জানতে চাই। আমরা আসলে শিকারী, প্রাণীটার বিষয়ে আমরা সবাই আগ্রহী, এটাকে মারার চেষ্টা করব। মোটামুটি অলিখিত একটা সমঝোতা হয়ে গেল প্রচারদের সঙ্গে তাদের। মাছ শিকারীরা ভেলা দুটোকে তীরে ভিড়ালো। তারপর দড়ি দিয়ে ওগুলো বেঁধে ফেলল গাছের শিকড়ের সঙ্গে। এবার গুটি গুটি পায়ে এগিয়ে এসে তাদের চারপাশে জড়ো হয়ে বসলো একসঙ্গে।
ডন আর অ্যান্ডারসন এবার প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুললেন লোকগুলোকে, আর প্রচারদের উত্তর জোড়া লাগিয়ে যে গল্পটি দাঁড় করালেন সেটাই এই কাহিনীর শুরুতে বলা হয়েছে। তারা স্বীকার করলো প্রাণীটাকে আসলে সে অর্থে মানুষ খেকো বলা যাবে না, কারণ এ পর্যন্ত একটা শিকারকেও খায়নি ওটা, তবে বিভৎসভাবে কামড়ে আছড়ে ক্ষতবিক্ষত করেছে। নিশ্চিতভাবেই এটা একটা মাদি প্রাণী, সেই সঙ্গে অস্বাভাবিক বিবেচনা আর স্মরণশক্তির অধিকারী, কারণ বেশিরভাগ বন্যপ্রাণী খুব দ্রুত তার অতীত ভুলে যায়, কিন্তু সে যে তার সন্তানদের নির্মমভাবে হত্যা করার ঘটনাটা পুরোপুরি মনে রেখেছে তাতে কোনো সন্দেহ নেই। শুধু তাই না, সেদিন মানুষের প্রতি যে ভয়াবহ ঘৃণা তৈরি হয়েছিল তার বুকে এখনও তা বিন্দুমাত্র ফিকে হয়নি। এবার মাছ শিকারীরা তাদের ছেড়ে যেতে চাইল। সূর্য ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। মাছেরা একবার গভীর পানির দিকে সরে পড়লে বোমা ফাটিয়ে আর তেমন একটা সুবিধে করা যাবে না। বেশ বিরক্তি নিয়েই প্রচারদের এখান থেকে সরে পড়তে বললেন তারা। তবে অবশ্যই এর আগে থ্যাঙ্গাভেলু গোটা দুয়েক বড় মাছ তুলে নিতে ভুলল না। কাজেই খোকারা, তোমরা দেখলে আমি আসলে স্বপ্ন দেখিনি। ভেলা দুটো যখন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তখন সঙ্গীদের উদ্দেশ্যে এটাই ছিল অ্যান্ডারসনের প্রথম কথা। এদিন আর মাছ ধরার কথা চিন্তা করতে পারল কেবল টিনি। থ্যাঙ্গাভেলু সহ বাকি সবাই কিভাবে চিতাবাঘটাকে মারা যায় তা নিয়ে আলোচনা শুরু করে দিলেন। বিষয়টা নিয়ে সবচেয়ে আগ্রহ দেখা গেল ডন আর মেরোয়ানের, আর অ্যান্ডারসনের মতামত হলো ওটাকে মারার একটা চেষ্টা করা যেতেই পারে। অ্যান্ডারসন বাদে দলের বাকিরা ধরে নিল তারা একটা ভালো সমস্যায় পড়েছেন, কারণ তারা মোটেই সাধারণ কোনো মানুষ খেকোর মোকাবেলা করছেন না। তবে এখানে অ্যান্ডারসন দ্বিমত প্রকাশ করলেন। তার মত হলো সময় দিলে ওটা নিজে এসেই ধরা দেবে, কারণ মানুষের প্রতি ঘৃণায় পূর্ণ হয়ে আছে চিতাবাঘিনীটার মন। কাজেই তাদের আক্রমণ করার জন্য তককে তককে থাকবে সে। আর অ্যান্ডারসন যতটুকু বুঝছেন তাদের আলাদা আলাদাভাবে চিতাটার খোঁজে যাওয়া উচিত। এক্ষেত্রে প্রাণীটাকে পাওয়ার সম্ভাবনা 4 গুণ হয়ে যাবে। অ্যান্ডারসনদের যাকেই একা দেখতে পাবে তার উপর ওটা চড়াও হওয়ার জোর সম্ভাবনা আছে। যদিও প্রচারদের দেওয়া তথ্য ঠিক হলে গোটা একটা দলকে আক্রমণ করতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না সে। থ্যাঙ্গাভেলুও একটা প্রস্তাব পেশ করল, তবে এটার থেকে অ্যান্ডারসনের পরিকল্পনাটায় যে সাফল্যের সম্ভাবনা বেশি তাতে সন্দেহ নেই। থ্যাঙ্গাভেলুর পরিকল্পনা হলো সে জিপ নিয়ে গিয়ে 2টো মোষ বা ষাঁড়ের বাচ্চা কিনে আনবে টোপ বাঁধার জন্য। তারপর এগুলোকে হাঁটিয়ে ক্যাম্পের কাছে এনে আশপাশে সুবিধাজনক জায়গা দেখে বেঁধে ফেলা হবে। অ্যান্ডারসন জানেন এসব কিছুতেই প্রচুর সময় নষ্ট হবে। তার চেয়ে বড় কথা, যতদূর বোঝা যাচ্ছে তাদের কাউকে আক্রমণ না করে টোপ দুটোর কোনোটাকে চিতাটা আক্রমণ করার সম্ভাবনা নেই বললেই চলে। সৌভাগ্যক্রমে ডন তার .12 বোরের শটগানটার সঙ্গে .423 মাউজারের রাইফেলটাও নিয়ে এসেছে, আর অ্যান্ডারসন এনেছেন তার .405 রাইফেল আর .12 বোরের শটগান। অর্থাৎ তাদের কাছে আছে 2টো রাইফেল আর 2টো শটগান, যা তাদের 4 জনের সশস্ত্র হওয়ার জন্য যথেষ্ট। দুপুরের খাবারটা দ্রুত সেরে ফেলার সিদ্ধান্ত নিলেন তারা। তারপর অ্যান্ডারসনের শটগানটা নিয়ে নদীর তীর ধরে ভাটির দিকে ঘন্টা 2 এগুবে টিনি, আর ডোনাল্ডের শটগান নিয়ে মেরওয়ান যাবে নদীর উজানের দিকে। অ্যান্ডারসন আর ডন তাদের রাইফেল দিয়ে জঙ্গলের 2 দিক থেকে চিতাবাঘটার খোঁজ করবেন, আর থ্যাঙ্গাভেলু থাকবে কাছাকাছি কোনো গাছে চড়ে বসে অন্যদের ফিরবার অপেক্ষা করে। একই সঙ্গে জিপ আর চারপাশে ছড়িয়ে থাকা তাদের মালপত্রগুলোর দিকেও নজর রাখবে। স্থির হলো যেভাবেই হোক বিকাল 5টার মধ্যে ক্যাম্পে ফিরে আসবেন সবাই। একজন আরেকজনকে হঠাৎ আক্রমণের জন্য সতর্ক থাকতে বলে পরিকল্পনা মতো ছড়িয়ে পড়লেন তারা। মনে মনে সবাই আশা করছেন তিনিই হয়তোবা সেই সৌভাগ্যবান যে চিতাবাঘটার মুখোমুখি হবেন। অ্যান্ডারসন জানেন সম্পূর্ণ একা হওয়ার আগে তাদের কেউ উপলব্ধি করতে পারবে না আসলে কিসের মুখোমুখি হতে চলেছেন। বাস্তবতা হলো অন্তত আগামী 4 ঘন্টা কিংবা তার বেশি সময়ের জন্য নিজেদের বনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীটার টোপে পরিণত করছেন তারা। আর এটাও মাথায় রাখতে হবে পরিচিত পরিবেশে যে কোনো জায়গায় আড়াল নেওয়ার সুবিধাটাও পাচ্ছে এই ধূর্ত প্রাণীটা।
গতরাতে যেদিক থেকে সম্বরের ডাক শুনেছেন সেদিকে এগুলো স্থির করলেন অ্যান্ডারসন। সম্ভবত কিছু গুহার দিকে তাকে নিয়ে যাবে পথটা। অন্তত জঙ্গলে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ানোর চেয়ে এতে সফলতার সম্ভাবনা বেশি থাকবে। নদীর দিক থেকে কয়েক মিনিট হাঁটতেই বন্যজন্তু চলাচলের একটা পথ পেয়ে গেলেন। তালাইনভু থেকে যে পাহাড় ধরে তারা জিপ নিয়ে এসেছেন সেটারই উত্তর পূর্ব ঢালের দিকে চলে গেছে পথটা। বেশ স্পষ্ট একটা রাস্তা। গ্রীষ্মের সময় সম্বর আর অন্য বন্যপ্রাণীরা নদীতে পানি খেতে যায় এই পথে। হরিণ আর ভাল্লুকের তাজা পায়ের ছাপ প্রমাণ করে দিল এদিকটায় বেশ ভালো সংখ্যায় বন্যপ্রাণীর উপস্থিতি আছে। যদিও গত রাতটা বেশ নীরবই পেয়েছিলেন অ্যান্ডারসনরা। কোনাকুনিভাবে পাহাড়ের দিকে উঠে গেছে পথটা। পাথর আর ঘন জঙ্গলের সঙ্গে নিরাপদ দূরত্ব রেখে এগিয়েছে এটা। হরিণ পরিবারের সদস্যদের তৈরি করা পথ সাধারণত এমন হয়, কারণ কাছাকাছি কোনো ঝোপ কিংবা পাথরের আড়ালে মাংসাশী প্রাণী লুকিয়ে থাকার ভয় 16 আনা। এটা অ্যান্ডারসনের জন্য সুবিধেই করে দিয়েছে, যদিও তার জানা আছে যে কোনো ধরনের ছোট্ট আড়ালের মধ্যেও লুকিয়ে থাকতে পারে চিতাবাঘ। তারপরই ডন আর বাকি 2 বন্ধুর জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি আশা করছেন পথ চলার সময় সতর্ক থাকবে তারা। পাখি ডাকার তুলনায় বেলা এখন অনেক বেশি, সেই সঙ্গে গরমও। কাজেই বেশ একটা অস্বস্তিকর নীরবতার মধ্য দিয়ে এগোতে হচ্ছে তাকে। বামে আর ডানে কড়া নজর রেখে সামনের প্রতিটি ঝোপ জঙ্গলকে তীক্ষ্ণ চোখে জরিপ করে তবেই পা ফেলছেন। তবে বিপদ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি পিছন থেকে, কারণ চিতাবাঘ এবং প্রায় সব বাঘই মানুষের প্রতি তাদের যে স্বাভাবিক ভীতি তার থেকে পুরোপুরি মুক্ত হতে পারে না। এমনকি যখন মানুষকে আক্রমণের অভ্যাস গড়ে ওঠে তাদের মধ্যে, তখনও এর ব্যতিক্রম হয় না। আর তাই বেশিরভাগ ক্ষেত্রেই তারা শিকারের উপর লাফিয়ে পড়ে পেছন থেকে। কাজেই পেছনটা দেখার জন্য একটু পরপরই থেমে দাঁড়াচ্ছেন অ্যান্ডারসন। গাছের পাতা কিংবা ঘাসের মৃদু নড়াচড়াও যেন চোখের আড়াল না হয় সেদিকে কড়া নজর রাখছেন। এগুলোই চিতাবাঘিনীটার উপস্থিতি ফাঁস করে দেবে। আর এতে স্বাভাবিকভাবেই নকল কিছু সতর্ক সংকেতের মুখোমুখি হতে হচ্ছে। তার সদা সতর্ক চোখে হয়তোবা ধরা পড়ল একটা পাতা অস্বাভাবিকভাবে কাঁপছে, কিংবা ঘাসের একটা ডগা আচমকা লাফিয়ে উঠছে। আবার কখনো মৃদু একটা নড়াচড়ার শব্দ কানে এলো, কিংবা শুকনো পাতার মর্মর শব্দ, কখনো পিছন থেকে কখনো অন্য দিক থেকে। সঙ্গে সঙ্গেই স্থির হয়ে যাচ্ছেন অ্যান্ডারসন। .405 রাইফেলটা অর্ধেক তুলে শব্দের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকছেন। আশা করছেন এখনই আড়াল থেকে ফোঁটা ফোঁটা একটা কাঠামো ঝাঁপিয়ে পড়বে তার উপর। কিন্তু কিছুই ঘটল না। পাতার নড়াচড়ার শব্দ আর শোনা গেল না। বন আগের মতোই নিস্তব্ধই হয়ে থাকল। কিংবা গাছের পাতা আবার নড়ে উঠল, ঘাসের ডগা বাতাসে দুলে উঠল। তারপরই অস্থিরতাটা কেটে গেল অ্যান্ডারসনের। ঘাড়ের পিছনের লোমগুলো স্বাভাবিক হয়ে এলো। অ্যান্ডারসন বুঝতে পারলেন এখানে ভয়ের কিছু নেই। এভাবে কিছুটা পথ এগোন, তারপরই আবার কোনো ধরনের নড়াচড়া কিংবা শব্দে আতঙ্কিত হয়ে ওঠেন। বেশ কিছুটা সময় এভাবেই কাটল। তারপরই অ্যান্ডারসন বুঝতে পারলেন তার স্নায়ুগুলো অতিরিক্ত উত্তেজিত হয়ে আছে, আর এতে একজন আনাড়ির মতোই আচরণ করছেন তিনি। চিতাবাঘিনীটা হয়তোবা কয়েক মাইল দূরে আছে এখান থেকে। তিনি যদি তার স্বাভাবিক চিন্তা করতে করতে এগোন, সহজাত প্রবৃত্তি তাকে যে কোনো রকম বিপদে সতর্ক করে দেবে। ঘটনাবিহীনভাবে সময় কেটে যেতে লাগলো। অ্যান্ডারসন ধীরে ধীরে অনুভব করতে শুরু করলেন প্রচারেরা যে চিত্র তুলে ধরেছে পরিস্থিতি আসলে এতটা খারাপ নয়। সন্দেহ নেই অন্যান্য সাধারণ গ্রামবাসীর মতোই ঘটনাগুলো তারা বর্ণনা করেছে অনেক রং চড়িয়ে। হাঁটতে হাঁটতে একসময় পাহাড়ের কাঁধে পৌঁছে গেলেন। তারপর অপর পাশে বাঁশঝাড়ে ঢাকা একটা উপত্যকার দিকে নামতে শুরু করলেন। মৃদু একটা নড়াচড়া আর পাতার শব্দ, তারপর ডাল ভাঙার তীক্ষ্ণ একটা শব্দ জানিয়ে দিল সামনে কি আছে। একটা হাতি। স্থির হয়ে যেখান থেকে শব্দটা এসেছে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন অ্যান্ডারসন। এটা কি নিঃসঙ্গ একটা প্রাণী নাকি পালের একটা হাতি, তার উপরই নির্ভর করছে অনেক কিছু।
যদি একা থাকে তবে তিনি কাছে গেলে ঝামেলা বাঁধার একটা ভালো সম্ভাবনা আছে, আর যদি একটি দলের দিকে এগিয়ে যান তবে এটা প্রায় নিশ্চিত যে তার উপস্থিতি টের পেয়ে এরা সরে পড়বে। বন্যপ্রাণী চলাচলের যে পথটা অনুসরণ করছেন সেটা সরাসরি শব্দের উৎসের দিকে এগিয়ে গেছে। যদি হাতিটাকে এড়ানোর জন্য পথটা থেকে সরে যান তবে অ্যান্ডারসন জানেন বেশি দূর এগুতে পারবেন না তিনি, কারণ খুব তাড়াতাড়ি বাঁশ আর ঝোপ জঙ্গলের মধ্যে নিজেকে আবিষ্কার করবেন। রাগী একটা চিতা বাঘিনী কিংবা খ্যাপা একটা হাতিকে মোকাবেলা করার জন্য জায়গাটা মোটেই আদর্শ নয়। কাজেই এ পথেই থাকার সিদ্ধান্ত নিলেন। অ্যান্ডারসনের পেছন থেকে জোরালো বাতাস বইছে। সামনের বাঁশঝাড় থেকে এখন আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু নিস্তব্ধতা কাটল না। অর্থাৎ অ্যান্ডারসনের গন্ধ পেয়ে তার উপস্থিতি সম্পর্কে সতর্ক হয়ে গেছে প্রাণীটা। হয় সে জায়গাটা ছেড়ে চলে গেছে, নয়তো অ্যান্ডারসন কাছাকাছি হবার অপেক্ষা করছে। না, এটা সরে পড়েনি, তাহলে এর শব্দ কানে আসতো। যদিও এই বিশাল দেহ নিয়েও হাতি প্রায় নিঃশব্দে চলাফেরা করতে পারে, তারপরও এই ঘন বনের মধ্যে পথ করে যেতে চাইলে একটু না একটু শব্দ তাকে করতেই হবে। অতএব সিদ্ধান্তে পৌঁছলেন তার এগুনোর অপেক্ষা করছে প্রাণীটা। 10 মিনিট অপেক্ষা করলেন অ্যান্ডারসন। আশা করছেন হাতিটা মত বদলাবে এবং তার মুখোমুখি হওয়ার ঝুঁকি নেবে না, কিন্তু ওটা নড়ল না। সম্ভবত সেও তারই মতো ভাবছে। আরও অপেক্ষা করা উচিত ছিল অ্যান্ডারসনের, কিন্তু অধৈর্য হয়ে প্রাণীটাকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। আর কাজটা মোটেই ভালো করেননি। এর কারণে একটু হলেই অশুভ একটা ঘটনা ঘটতে চলেছিল। অ্যান্ডারসন ভাবলেন তিনি কুচপরোয়া নেই ভাব করে এগিয়ে গেলে হাতিটা ভয় পেয়ে পালাবে। অতএব জোরে শীষ দিতে দিতে হুড়মুড় করে পথটা ধরে আগ বাড়লেন। ফলাফল পাওয়া গেল সঙ্গে সঙ্গে। তেড়ে এলো হাতিটা। আক্রমণের সময় সব হাতি যেভাবে তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে ওঠে, অনেকটা নিজের সাহস বাড়াতে আর অনেকটা শিকারকে ভয় দেখাতে, সেভাবেই চেঁচিয়ে উঠল ওটা। তারপরই বাঁশঝাড় দুমড়ে মুচড়ে এগিয়ে এলো অ্যান্ডারসনের দিকে। সবুজ গাছপালা দুভাগ করে মুহূর্তের মধ্যে সেখানে দেখা দিল বিশাল একটা মাথা। তাতে দুটো দাঁত ঔজ্জ্বল্য ছড়াচ্ছে। এদের মাঝে কুণ্ডলি পাকিয়ে আছে শুলটা। কুলার মতো কান দুটো লেপ্টে আছে খুলির পেছনে। দ্রুত চিন্তা করলেন অ্যান্ডারসন। এই এলাকায় কোনো হাতিকে পাগল ঘোষণা করা হয়নি, তার মানে এই দানবটাকে গুলি করলে বন বিভাগের লোকেদের সঙ্গে বড় রকমের একটা ঝামেলায় জড়িয়ে পড়তে হবে। দৌড়ে পালানোর চেষ্টা করলে ওটা পিছু তাড়া করবে এবং অল্প দূরত্ব পেরুবার আগেই তাকে ধরে ফেলবে। চাইলে হাঁটুতে গুলি করে প্রাণীটাকে আটকে দিতে পারেন, কিন্তু এটা হবে অমানবিক একটা কাজ, কারণ পরিণামে প্রাণীটাকে অপরিসীম দুর্ভোগ পোহাতে হবে। এখন একটাই পথ খোলা আছে সামনে, একটা খুব মৃদু সম্ভাবনা, কিন্তু এটার উপরই ভরসা রাখলেন। জোরে চিৎকার করে উঠে হাতিটার মাথার উপরে নিশানা করে শূন্যে একটা গুলি ছুড়লেন। এটা যদি দানবটাকে থামাতে না পারে তবে অ্যান্ডারসন জানেন পরের গুলিটা ওটার গায়েই লাগাতে হবে, অন্তত তিনি যদি নিজে বাঁচতে চান। কিন্তু এতেই কাজ হলো। হঠাৎই মাটিতে স্থির হয়ে গেল বিশাল প্রাণীটা, আর আচমকা থেমে যাওয়ায় ওটার চারপাশে ধুলোবালি আর ঝরা পাতার একটা মেঘ তৈরি হলো। হাতিটার সাহস ফুরিয়ে গেছে বুঝে দৌড়ে আরও 3-4 কদম এগিয়ে শূন্যে আরেকটা গুলি ছুড়ে দিলেন অ্যান্ডারসন। বিশাল দেহি ঐরাবত ঘোরা শুরু করলো। এবার যখন চিৎকার করলো তাতে আগের মতো সেই উন্মত্ততা নেই, তার জায়গায় সিদ্ধান্তহীনতা আর ভয়ের মিশেল। তারপরই দুর্দার শব্দ করে উল্টো দিকে দৌড় দিল সে। ছোট্ট লেজটা এমনিতে আক্রমণোদ্যত হাতির ক্ষেত্রে যেটা শরীরের পেছনে শক্ত হয়ে থাকে, সেটা এখন পিছনের পা জোড়ার মধ্যে বাঁকানো দড়ির মতো গুটিয়ে আছে। আস্তে আস্তে ওটার পালানোর শব্দ স্তিমিত হয়ে এলো, আর অ্যান্ডারসন কাছের একটা পাথরের ওপর হতাশ হয়ে বসে পড়লেন। হাতিটাকে গুলি করতে না হওয়ায় ভীষণ খুশি হলেন অ্যান্ডারসন, কিন্তু ধৈর্যের সঙ্গে অপেক্ষা না করে হাতিটার দিকে তেড়ে যাওয়ায় নিজের উপর বিরক্ত হলেন।
কারণ তার রাইফেলের গুলি এই পাহাড় শ্রেণীতে অস্বাভাবিক একটা শোরগোলের সৃষ্টি করেছে। চিতাবাঘিনীটা তার চেহারা দেখাবে কিংবা অ্যান্ডারসনকে আক্রমণ করবে মনে মনে যে আশা নিয়ে এগুচ্ছিলেন তা এখন একেবারেই ঘুরে বালি। ক্যাম্প ছাড়ার পর মাত্র আধ ঘন্টা পার হয়েছে। কথা মতো ক্যাম্পে ফেরার আগে এই পথ ধরে আরও 1.5 ঘন্টা এগিয়ে কি আর কোনো ফায়দা হাসিল হবে, ভাবলেন অ্যান্ডারসন। কিছুটা সময় চিন্তা করে বুঝলেন এভাবে হাপিত্তেশ করেও কোনো লাভ হবে না। কাজেই পুরনো পথটা ধরেই আবার সামনে বাড়লেন। আগামী মিনিট 10 কিংবা তারও বেশি সময় চিতাবাঘিনীটার থেকে বিপদের ঝুঁকি কম, কারণ রাইফেলের গুলি তাকে ভয় পাইয়ে দিয়ে থাকবে। হাতি এবং তার মতো অন্য সব প্রাণীরা এখন এদিকটা এড়িয়ে চলবে। কাজেই বাঁশবনের ভিতর দিয়ে দ্রুত এগুলেন অ্যান্ডারসন। কাবেরী নদীর সমতল থেকে রাস্তাটা ধীরে ধীরে ওপরে ওঠার সঙ্গে সঙ্গে বাঁশঝাড় পাতলা হয়ে আসলো। কিছুক্ষণের মধ্যে গাছপালায় একটা পরিবর্তন চোখে পড়ল তার। বাবুল, বরাম আর খুদে তেঁতুল গাছের একটা পার্ক মতো জায়গায় চলে এসেছেন এখন। মাঝে মাঝেই এইসব গাছের মধ্যে ছেদ টেনেছে লম্বা ঘাসের বন। আর এখানে এসেই নদী থেকে বন্যপ্রাণী চলাচলের যে চমৎকার পথটা অনুসরণ করে এসেছিলেন সেটা উবে গেল। সত্যি কথা বলতে এটা হারিয়ে গেল এই পার্ক মতো জায়গাটার উপর দিয়ে চলে যাওয়া বন্যপ্রাণী চলাচলের অগণিত পথের মধ্যে। নিশ্চিতভাবেই জায়গাটা হরিণ জাতীয় প্রাণীর খুব প্রিয় একটা চরণক্ষেত্র। বন্যপ্রাণীর ছোট বড়ির মতো মল চারদিকে ছড়িয়ে আছে। একটু বড়গুলো সম্বরের আর ছোটগুলো চিত্রলের। অ্যান্ডারসনের ডান পাশে একটা ডুমুর গাছের নিচে ছোট ছোট বড়ির মতো মল জমে একটা স্তূপের মতো হয়েছে। থোকা থোকা পাকা লাল ডুমুরে ভার হয়ে আছে গাছটা। হাজারে হাজারে ডুমুর ঝরে পড়ে আছে নিচে। দিনে বানর আর নানা জাতের পাখি এবং রাতে বিশাল ফলখেকো বাদুড়েরা পাকা ডুমুর খেতে গিয়ে এগুলো নিচে ফেলেছে। আর গাছতলের এই মলের স্তূপ তৈরি করেছে ছোট্ট এক জাতের হরিণ, কাকর কিংবা মায়া হরিণ নামেই যার পরিচিতি বেশি। লালচে বাদামি রঙের ভারী সুন্দর এই প্রাণীগুলো উচ্চতায় একটা ছোট ভেড়া কিংবা ছাগলের মতো হয়। পুরুষদের ছোট্ট 2 শাখার শিং আছে। ডুমুরসহ নানা জাতের বুনো ফল এদের ভারী পছন্দ। বিশেষ করে এদের পুরুষদের লম্বা পথ পাড়ি দিয়ে একদিন বাদে বাদে একটা নির্দিষ্ট জায়গায় মল ত্যাগ করতে ফিরে আসার অভ্যাস আছে। এদের শিকারে ইচ্ছুক মানুষ কিংবা মাংসাশী বন্যপ্রাণীদেরও এই অভ্যাসের কথা অজানা নয়। কাজেই যখন এমন একটা জায়গা খুঁজে পেয়ে যায় তখন কেবল আড়াল নিয়ে একটু ধৈর্য ধরে লম্বা সময় অপেক্ষা করলেই চলে। এক সময় না এক সময় শিকার আপনাতেই ধরা দিতে চলে আসে। মাংসাশী প্রাণীরা হরিণ এবং অন্য যে সকল ছোট প্রাণীদের তারা শিকার করে তাদের অভ্যাস আর চলাফেরা সম্পর্কে ওয়াকিবহল। অবশ্য পেটের জ্বালা মেটাতে হলে এটা তাদের না জেনেও উপায় নেই। হরিণের আড্ডাখানা এই চমৎকার জায়গাটাতে চিতাবাঘিনীর আনাগোনার চমৎকার একটা সম্ভাবনা আছে। কাজেই তার খোঁজে আরও সতর্ক নজর বুলাতে লাগলেন অ্যান্ডারসন। কিছু দূর মাত্র এগিয়েছেন এমন সময় সামনে একটু ডান পাশে পাখির ডাকের মতো একটা ডাক দফায় দফায় কয়েকবার শুনলেন। ক্রমেই নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে ওটা আরও চড়াও হলো। বুনো কুকুর। দলটা কোনো একটা শিকারের পিছু নিয়েছে আর শিকারটা আসছে অ্যান্ডারসনের দিকেই। দেরি না করে কাছের একটা তেঁতুল গাছের মোটা গুড়ির আড়ালে চলে গেলেন তিনি। ভারতের জঙ্গলের বুনো কুকুরেরা হলো সমস্ত শিকারীর মধ্যে সবচেয়ে ধূর্ত আর বনের সমস্ত প্রাণীরই ভয়াবহ এক শত্রু এরা। এদের একটা পাল কোনো একটা হরিণের গন্ধ পেয়ে বা দেখে ওটার পিছু নেওয়ার মানে হলো ওই প্রাণীটার পরিণতি নির্ধারিত হয়ে যাওয়া। দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে এবং নৃশংসভাবে এরা শিকার করে। বুনো কুকুরদের মূল দলটা পেছন থেকে শিকারকে তাড়া করে আর শিকারের বিশেষ একটা চিৎকার করে, যার সঙ্গে সবচেয়ে বেশি মিল হলো পাখির চড়া কণ্ঠের ডাকের। অপরদিকে কিছু কুকুর হতভাগ্য প্রাণীটা দুপাশ দিয়ে প্রচণ্ড বেগে সামনে এগিয়ে যায়, তারপর শিকারের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে শিকারকে ভয় পাইয়ে দেয়। যদি তারা শিকারকে পুরোপুরি বাগে আনতে না পারে তবে মূল দলের সদস্যরা এসে বাকি কাজ শেষ করে। একবার বুনো কুকুরের তাড়া খাওয়া একটা মাদি সম্বর দেখেছিলেন অ্যান্ডারসন। বনের একটি শুকনো নালা অতিক্রম করতে থাকা প্রাণীটার শরীর থেকে বের হয়ে আসা নাড়িভুড়ি কয়েক গজ পেছন থেকে অনুসরণ করছিল ওটাকে।
দুটো চোখই খুবলে নেওয়া হয়েছে, আর সম্বরটার গলা আর শরীর ধরে ঝুলছিল কয়েকটা বুনো কুকুর। গাছের সঙ্গে সিংহের সংঘর্ষের শব্দ কানে এলো অ্যান্ডারসনের। তারপরই বিশাল একটা মদ্দা সম্বর বেরিয়ে এলো। বোঝাই যাচ্ছে জীবন বাজি রেখে দৌড়ে এসেছে প্রাণীটা। তার মুখ থেকে ফেনা বের হয়ে ছড়িয়ে পড়েছে গলা আর কাঁধে। আতঙ্কে বড় বড় হয়ে আছে চোখ জোড়া। পর মুহূর্তেই কলজে পানি করা একটা গর্জন শুনতে পেলেন অ্যান্ডারসন। বিশাল একটা ডোরাকাটা শরীর শূন্যে ভেসে এসে পড়ল সম্বরটার পেছনে। অ্যান্ডারসনের আগের চিন্তাটাই সত্যি হয়ে দেখা দিল। খাবারের খোঁজে পার্ক মতো জায়গাটায় ঘুরে বেড়াচ্ছিল একটা বাঘ। বুনো কুকুরদের এগিয়ে আসার শব্দ সে শুনতে পেয়েছিল, আর এটা বুঝতে পেরেছিল যে শিকারটিকে তাড়া করছে তারা সেটি তার দিকেই এগিয়ে আসছে। স্বাভাবিক পরিস্থিতিতে বাঘ বুনো কুকুরদের এড়িয়ে চলে। এদের সীমাহীন দুঃসাহসিকতা, বুদ্ধিমত্তা আর বেশি সংখ্যাকে একরকম ভয়ই করে বনের মহাপরাক্রমশীল সম্রাট। এই বাঘটাও এদের এড়িয়েই যেত, কিন্তু এক্ষেত্রে শিকার আর এদের অনুসরণকারীরা ঠিক তার দিকে এগিয়ে আসাতে কি করছে বুঝে ওঠার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে সে। আর এই একই কারণে তার ঠিক পেছনে অ্যান্ডারসনের উপস্থিতি টের পায়নি ওটা। তার সজাগ শ্রবণ শক্তি অ্যান্ডারসনের আগেই বুনো কুকুরদের শিকারের চিৎকার বাঘটার কানে পৌঁছে দিয়েছিল, আর সেদিকেই কান খাড়া করে রেখেছিল। ফলে স্বাভাবিকভাবেই অ্যান্ডারসনের করা মৃদু শব্দটা তার কানে পৌঁছায়নি। বাঘটার আকস্মিক ওজনে বাঁকা হয়ে গেল সম্বরের শরীরের পেছনের অংশ। আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল ওটা। একটার সঙ্গে একটা জড়িয়ে থাকা শরীর দুটো লম্বা ঘাসের ভেতর অ্যান্ডারসনের দৃষ্টির আড়ালে চলে গেল। বাঘটার দক্ষতার সঙ্গে হতভাগ্য প্রাণীটার কণ্ঠনালীর হাড় ভাঙার তীক্ষ্ণ শব্দ শুনতে পেলেন তিনি। তারপরই মাটিতে খুরগুলো লাথি দেওয়ার শব্দ শুনলেন। ওটার শরীরের পেশি আর চার পায়ের স্নায়ুগুলো পালানোর জন্য মস্তিষ্কের শেষ সংকেতে সাড়া দেওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। আর তারপরই এই দৃশ্যে উদয় হলো চিৎকার করতে থাকা বুনো কুকুরের দল। শুরুতেই তাদের শিকারকে বাঘের কবলে পড়তে দেখে থমকে গেল পাল্টা, কিন্তু পর মুহূর্তেই নিজেদের সামলে নিয়ে বাঘ আর তাদের অরাধ্য শিকারের দেহটাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। অ্যান্ডারসন গুনলেন, মোট 9টা। পাল্টার পাখির মতো ডাক মুহূর্তের মধ্যেই রূপ নিল বিলাপের লম্বা টানা একটা ডাকে। এ ধরনের ডাক এর আগেও শুনেছেন অ্যান্ডারসন। আজ থেকে অনেক বছর আগে বহু দূরের চামেলি উপত্যকার বনে। সেখানে বুনো কুকুরের একটা দল একটা বাঘকে তাড়া করছিল। আজকের বুনো কুকুরদের এই নতুন সুরে ডাকার সঙ্গে হুবহু মিলে যায় সেদিনের কুকুরগুলোর ডাক। সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে এরা। আর একবার এটা শোনার পর আশেপাশের কয়েক মাইলের মধ্যে থাকা বুনো কুকুরেরা দেরি করবে না এক মুহূর্ত। পাগলের মতো ছুটে আসবে স্বগোত্রীয়দের সাহায্যে। এটা এই প্রাণীদের মধ্যে অলিখিত একটা আইনের মতো হয়ে গিয়েছে, যা অমান্য করতে পারবে না কেউ। চার পায়ের উপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালো বাঘটা। অ্যান্ডারসন এখন ওটাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে শরীর ঘুরিয়ে সে দেখে নিচ্ছে কতটা শত্রুকে মোকাবেলা করতে হবে। ফুসফুসের সমস্ত শক্তি দিয়ে গর্জন করছে ওটা। আর এতে তার মুখটা ভয়ানকভাবে কুঁচকে আছে। লেজটা এপাশ ওপাশ করছে অনবরত, যা প্রমাণ করছে একই সঙ্গে দুশ্চিন্তা, রাগ, সন্দেহ আর এই অদম্য হিংস্র আর ধূর্ত প্রাণীটার প্রতি অপরিসীম ভয় কাজ করছে তার মনে। কুকুরদের চক্রটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। দলের প্রত্যেকটা কুকুর এখন সাহায্যের জন্য সেই চড়া তীক্ষ্ণ কণ্ঠের ডাক ডেকে চলেছে। বাঘটার অনবরত গর্জন আর কুকুরগুলোর চিৎকার রীতিমতো অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। গোটা জঙ্গলে প্রতিধ্বনি হয়ে আসায় আরও ভয়াবহভাবে বাজছে সেটা অ্যান্ডারসনের কানে। ইতিমধ্যে বাঘটাও বুঝে গেছে এখন আর এক একটা সেকেন্ড সময় নষ্ট হওয়া মানে শত্রুদের দিকে আরেকটু ঝুঁকে পড়বে তার ভাগ্য। দুই লাফে সরাসরি তার ঠিক সামনের কুকুরটার দিকে ধেয়ে গেল সে।
কোনো মতে একপাশে সরে পড়ে যান বাঁচালো ওটা। এদিকে বাঘটার পেছনের কুকুরগুলো এই সুযোগে আগে বাড়ল পেছন থেকে আক্রমণ করার জন্য। বিষয়টা টের পেয়ে চোরকির মতো ঘুরল বাঘটা, হিংস্রভাবে ডানে বামে আর সামনে দু থাবা চালালো। ভয়াবহ থাবা দুটোর নাগালের মধ্যে থাকা কুকুরগুলো বিশৃঙ্খলভাবে পিছু হটল, কিন্তু একটার ধীর গতি তার ভাগ্য নির্ধারিত করে দিল। ধারালো নখ আঘাত হানল কুকুরটার শরীরের পেছনের অংশে। একটা প্রায় বিচ্ছিন্ন পা সহ শূন্যে উঠল প্রাণীটার শরীর। এদিকে বাঘটার পেছনের কুকুরগুলো এগুলো তার শরীরের এক পাশ থেকে মাংস খুবলে নেওয়ার জন্য। আবার চোরকির মতো পাক খেয়ে দাঁড়ালো বাঘটা। এতে এগুলো ছত্রভঙ্গ হয়ে পড়ল। আর এখন যে কুকুরগুলো তার পেছনে ও দুপাশে আছে সেগুলো আগে বাড়ল বাঘটাকে কামড়ে কামড়ে ব্যতিব্যস্ত করে তোলার জন্য। দ্রুত দুই পাক ঘুরল বাঘটা। তার এই হঠাৎ কর্মকাণ্ডের কারণে পিছনের দিক থেকে চড়াও হওয়া বুনো কুকুর দুটো আর সরার সুযোগ পেল না। প্রচণ্ড গতিতে বাঘটার সামনের দুপায়ের থাবা আঘাত হানল তাদের ওপর। মুহূর্তের মধ্যে কুকুর দুটো ক্ষতবিক্ষত হয়ে গেল। এদের একটা কোনো মতে হাঁচড়ে পাচড়ে সরে পড়ার চেষ্টা করল, কিন্তু সে বাঘটার এত কাছে যে সে সুযোগও পেল না। মুহূর্তের মধ্যে ধারালো দাঁত দিয়ে ওটার ভবলীলা সাঙ্গ করল বাঘটা। এদিকে পেছনের আর দুপাশের কুকুরগুলো এখন বাঘের শরীরকে ছেঁকে ধরেছে। যে যেখান থেকে পারছে জ্যান্ত প্রাণীটার শরীর থেকেই মাংস খুবলে নিচ্ছে। বাঘটা বারবার গর্জন করছে, তবে এখন সেই গর্জনের সঙ্গে মিশে আছে আতঙ্ক। তারপরই বাঘটাকে ঘিরে মাংস ছিঁড়তে থাকা কুকুরগুলো একটু ছত্রভঙ্গ হলো। মুহূর্তের জন্য নিজেকে মুক্ত করতে পারল আতঙ্কিত প্রাণীটা। এখন 6টা কুকুর তাকে ঘিরে আছে, আর এদের মধ্যে কয়েকটা বেশ আহত, কিন্তু শরীরের অসংখ্য ক্ষত থেকে অনবরত রক্ত হারাচ্ছে বাঘটা। শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করছে সে। এদিকে কুকুরগুলো তাকে মুহূর্তের জন্য শান্তি দিচ্ছে না, মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলেছে। আবার গর্জন করল বাঘটা, তবে খুব একটা জোর নেই গলায়। যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছে ক্রমেই হারাচ্ছে। নিশ্চিতভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে এখন সে। আর এই চেঁচামেচির মধ্যে হঠাৎ আরেকটা শব্দ শোনা গেল। স্বগোত্রীয়দের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসছে বুনো কুকুরের আওয়াজ। তবে এটা আসছে শুধু একদিক থেকে নয়, কয়েক দিক থেকে এবং একই সঙ্গে। শেষ পর্যন্ত বুনো কুকুরদের বহু প্রতীক্ষিত সাহায্য আসছে। ক্লান্ত বিধ্বস্ত বাঘটার কানেও শব্দটা পৌঁছেছে। তার জন্য যুদ্ধ শেষ হয়েছে, এবার পালানোর সময়। দেরি না করে জীবন বাজি রেখে ছুটল সে। তবে তার পিছনেই থাকলো জীবিত 6টা বুনো কুকুর। 1 মিনিট শেষ হতে না হতেই সাহায্য আসতে লাগলো। প্রথমে 3টা, তারপর 1টা, তারপর আরও 1টা। যুদ্ধের জায়গাটায় মুহূর্তের জন্য দাঁড়ালো তারা। রক্তে ভেজা ঘাস, মরা 3টে বুনো কুকুরের গন্ধ শুকলো তারা, আর এটা তাদের আরও উৎসাহিত করল। চিৎকার করতে করতে পলায়নরত বাঘ আর তার 6 অনুসারীর ট্রেইল ধরে ছুটল তারা। কিছুক্ষণের মধ্যেই দৃশ্যে আবির্ভাব ঘটল 1 ডজন বুনো কুকুরের বড় একটা দলের। কয়েক সেকেন্ড পরিস্থিতি যাচাই করল, তারপর আগের সেই 5টা কুকুর যে পথে গিয়েছে সেদিকেই ছুটল। বাঘটার ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। এখন তার পিছু নেওয়া বুনো কুকুরের সংখ্যা 2 ডজন। এরা তাদের শিকারকে শান্তি দেবে না যতক্ষণ না ধরে টুকরো টুকরো করে ফেলতে পারছে। বুনো কুকুরদের হট্টগোল আস্তে আস্তে মরে এলো। অ্যান্ডারসন তেঁতুল গাছের আশ্রয় ছেড়ে বেরিয়ে এসে 3টে মৃত কুকুর আর কিছুক্ষণ আগের যুদ্ধক্ষেত্রটাকে ভালোভাবে দেখতে গেলেন। বাঘটার মারা মাদি সম্বরটা কয়েক ফুট দূরে অক্ষত অবস্থায় পড়ে আছে। বাঘটার ব্যবস্থা করে বেঁচে থাকা বুনো কুকুরগুলো নিশ্চিতভাবেই তাদের এই পুরনো শিকারের কাছে ফিরে আসবে। অ্যান্ডারসন ক্যাম্পে ফিরে দেখলেন তিনি ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। একটু পরে মেরওয়ানও হাজির হলো। দুজনের কেউই চিতাবাঘিনীটা দেখা পায়নি কিংবা অস্বাভাবিক কোনো শব্দ শুনেনি। ডোনাল্ড আসলো বেশ দেরি করে। চিতাবাঘের বেশ কিছু পায়ের ছাপ সে পেয়েছিল, আর এর অল্প পরেই একটা গুহার সামনে চলে যায় সে। প্রাণীটা বেরিয়ে আসবে এই আশায় গুহাটার ভিতরে পাথর ছুটতে শুরু করে, কিন্তু এর বদলে পিঠে 2টো বাচ্চা নিয়ে বেরিয়ে এলো একটা ভাল্লুক। বিরক্ত করায় খুব ক্ষেপে গিয়েছিল ওটা।
নিজেকে বাঁচাতে প্রাণীটাকে হয়তোবা গুলি করতে হতো ডোনাল্ডকে। তবে সৌভাগ্যক্রমে এমন কিছুই ঘটেনি, কারণ কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে ভালুকটা। আর এখানেই সমাপ্তি হয় ডোনাল্ডের গুহা অনুসন্ধান, কারণ কোনো চিতাবাঘই একটা ভাল্লুকের পরিবারের সঙ্গে এক গুহায় থাকবে না। কাজেই জায়গাটা ছেড়ে সরে পড়ে ডোনাল্ড। আশ্চর্যজনকভাবে হাতিটাকে ভয় দেখাতে যে গুলি করেছিলেন অ্যান্ডারসন, তার শব্দ শুনেনি তিনজনের একজনও। তবে অ্যান্ডারসনের বাঘ আর বুনো কুকুরের দলের লড়াই দেখার অভিজ্ঞতাটা আগ্রহী করে তুলল সবাইকে। এবার ক্যাম্পের আগুন জ্বালাবার জন্য কাঠ জোগাড়ে সাহায্য করলেন তারা। ঠিক হলো রাতে পালা করে 2 ঘন্টা করে পাহারা দেবেন প্রত্যেকে। বেশ তাড়াতাড়ি রাতের খাবারের পালা চুকালেন সবাই। ধূমপান করতে করতে কিছুক্ষণ আড্ডা চলল। একসময় একজনের পর একজন ঘুমে ঢুলতে শুরু করায় মরে আসতে লাগলো আড্ডাটা। এখন কেবল রাত 9টা বাজে, কিন্তু ঘুমের আয়োজন করে ফেললেন তারা। প্রথম 2 ঘন্টার পাহারার দায়িত্ব চাপল ঠ্যাঙ্গা ভেলুর ঘাড়ে, কারণ একটু রাত হলেই দেখা যাবে সে ঢুলতে শুরু করেছে। তখন আর তাকে পাহারায় বসিয়ে কোনো ফায়দা হবে না। ঠ্যাঙ্গা ভেলুর পর মেরওয়ানের পালা, তারপর পালাক্রমে অ্যান্ডারসন, ডোনাল্ড আর টিনি। মেরওয়ান অবশ্য তার পাহারার সময়টা টিনির সঙ্গে বদলে নেবার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু তার প্রস্তাবে রাজি হওয়ার তুলনায় অনেক বেশি বুদ্ধিমান টিনি। অ্যান্ডারসন যখন ঘুমিয়ে পড়ছেন তখন পাহাড়ের ওপরে কোনোখান থেকে ডেকে উঠল একটা বাঘ। এদিকটাতেই আজ ঘুরে বেরিয়েছেন অ্যান্ডারসন। ঘুমের ঘরেই তিনি ভাবলেন, এটা নিশ্চয়ই আজ যে প্রাণীটাকে বুনো কুকুরেরা অনুসরণ করেছে এবং নিশ্চিতভাবেই মেরে ফেলেছে সেটার সঙ্গী। ঠ্যাঙ্গা ভেলু যখন 11টার দিকে মেরওয়ানকে ডাকলো, সে ঘুম থেকে উঠল না। তাদের তর্কে ঘুম ভেঙে গেল অ্যান্ডারসনের। ঠ্যাঙ্গা ভেলুকে মেরওয়ানের উপরে ঠান্ডা পানি ছুঁড়ে মারতে বললেন অ্যান্ডারসন। সে এটা সাহস করতে না পারায় নিজেই কাজটা করলেন তিনি। লাফ দিয়ে শয্যা ছেড়ে উঠে পড়ল মেরওয়ান। তবে দারুণ রেগে গেছে সে। অবশ্য সে এই ঘটনার প্রতিশোধ নিল 1টার দিকে। যখন অ্যান্ডারসনের পালা এলো তখন তাকে একইভাবে পানি ছুঁড়ে ঘুম থেকে তুলল সে। মেরওয়ান অ্যান্ডারসনকে জানালো মধ্যরাতের কয়েক মিনিট পর একটা চিতাবাঘের করাচ্চেরা ডাক শুনেছে। ওটা এসেছে বেশ কিছুটা দূরে তাদের পাহাড়ের পেছন থেকে। তারপরই সে এমন একটা সংবাদ দিল যেটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ডারসনকে ঘুম থেকে ডেকে তোলার আগে একটা পাখি, সম্ভবত বনমোরগ, সতর্ক সংকেত দিয়ে দানা ঝাপটে উড়ে গেছে। ওটা উড়েছে তাদের খুব কাছ থেকেই। মেরওয়ান মন্তব্য করল সে আরেকটু হলে এটার কথা প্রায় ভুলেই যেত। আসলে তার কাছে এটাকে গুরুত্বহীন একটা ঘটনা বলে মনে হয়েছে। অ্যান্ডারসন মেরওয়ানের কথার জবাবে কিছু বললেন না। তবে তিনি জানেন এই ঘটনাটি আসলে খুব তাৎপর্যপূর্ণ। কেন একটা বনমোরগ এত সতর্ক হয়ে উঠবে যে এটা চিৎকার করে ডেকে উঠে গত সন্ধ্যায় রাত কাটানোর জন্য যে নিরাপদ জায়গাটা বেছে নিয়েছিল সেটা ত্যাগ করবে? কেনই বা সে আস্তানা বদলের ঝুঁকি নিয়ে এই অন্ধকারে উড়ে যাবে? খুব বড় কোনো বিপদ কাছাকাছি চলে না এলে কোনোভাবেই এটা করে না বনমোরগেরা। সম্ভবত এটাকে ভয় পাইয়ে দেওয়া প্রাণীটা খাবারের খোঁজে বের হওয়া কোনো অজগর, সম্ভবত কোনো বনবিড়াল বা গাছ খাটাস, এমনকি একটা চিতাবাঘ হওয়াও অসম্ভব নয়। যতই বিষয়টা নিয়ে ভাবলেন ততই তার মনে হতে লাগলো তারা যার খোঁজ করছেন সেটাই বনমোরগটার আতঙ্কের কারণ। ওটা ক্যাম্পের কাছে ফিরে এসেছে এবং তাদের একজনকে কিংবা সম্ভব হলে একাধিক জনকে খুন করার দৃঢ় সংকল্প নিয়ে। আগুনে আর এক টুকরো কাঠ ফেললেন অ্যান্ডারসন। তারপর নিজের অবস্থান বদলে পানি থেকে কয়েক ফুট দূরে তাদের সবচেয়ে কাছের মুথি গাছটার গুঁড়িতে পিঠ ঠেকিয়ে বসলেন। এটা তাকে জঙ্গলের দিকে মুখ করে বসার সুযোগ দিচ্ছে। এতে পেছন থেকে আক্রান্ত হওয়ার ভয়ও থাকছে না। তার সঙ্গীরা আছে সামনেই একটু ডান পাশে। এবার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করে চারপাশের যে কোনো শব্দ শোনায় আর যে কোনো কিছু দেখায় মনোনিবেশ করলেন তিনি। 2টার বেশি বেজে গেল, কিন্তু কিছুই ঘটল না। পাথরের উপর দিয়ে বয়ে চলা নদীর গড়গড় শব্দ বনের সূক্ষ্ম শব্দগুলো শোনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
তারপরই থপ করে একটা মাছের লাফ দেওয়ার শব্দ শুনলেন। পর মুহূর্তেই আরও বড় একটা আলোড়ন তৈরি হলো জলে। সম্ভবত বড় একটা মাছ, কিংবা প্রথম মাছটাকে ধরার চেষ্টা করছে একটা কুমির। নদীর অপর তীর থেকে একটা নাইট হিরন বিলাপ করতে লাগলো। তারপরই তারার আলোয় আকাশে একটা কালো ছায়া ডানা মেলতে দেখলেন অ্যান্ডারসন। একটা বিশাল সিঙ্গেল পেঁচা। এদেরকে পাওয়া যায় কেবল জঙ্গলেই। খরগোশসহ ছোট জাতের স্তন্যপায়ী প্রাণী শিকার করে খায়। ঠিক তখনই মৃদু একটা হিস হিস শব্দ শুনলেন অ্যান্ডারসন। দ্রুত গতিতে বয়ে চলা পানির কলকল শব্দ থেকে একে অল্পের জন্য আলাদা করতে পারলেন তিনি। থেমে গেল আবার শব্দটা। ওটা আসছে একেবারে কাছ থেকে, তার ঘুমন্ত সঙ্গীদের পাশের একটা ঝোপঝাড় থেকে। এদিকটায় জঙ্গল জন্মেছে খুব ঘন হয়ে, আর একেবারে কালিগোলা অন্ধকার। এই শব্দটা আগেও শুনেছেন অ্যান্ডারসন। কাজেই সঙ্গে সঙ্গেই শব্দটা যে করেছে তাকে চিনে ফেললেন। অ্যান্ডারসন এখন জানেন ডন এবং অন্যরা যেখানে ঘুমাচ্ছে তার কাছে একটা ঘন ঝোপের ভেতর লুকিয়ে আছে চিতাবাঘিনীটা। এখন আক্রমণের জন্য সাহস সঞ্চয় করছে সে। আর কয়েক সেকেন্ডের মধ্যে তাদের উপর লাফিয়ে পড়ার মতো অবস্থানে পৌঁছে যাবে। অ্যান্ডারসন তাকে দেখতে পাচ্ছেন না। তিনি কেবল দেখছেন ঘন কালো একটা পর্দা। এখন যদি এই অন্ধকারের দিকে তাক করে টর্চ জ্বেলে দেন তবে এর আলোয় চিতাবাঘিনীটাকে দেখা যেতেও পারে, আবার নাও পারে। আর যদি দেখা না যায় তবে আলো দেখার সঙ্গে সঙ্গেই এটা অদৃশ্য হয়ে যাবে। কাজেই আরও কিছুটা সময় অপেক্ষার সিদ্ধান্ত নিলেন। কিন্তু চিতাবাঘিনীটা আর অপেক্ষা না করাই স্থির করল। সে সক্রিয় হয়ে উঠল। সাধারণত আক্রমণের সময় যা করে, খাটো তীক্ষ্ণ একটা গর্জন করে ঘন ঝোপটা থেকে লাফিয়ে ঘুমন্ত লোকগুলোর কয়েক ফুটের মধ্যে মাটিতে এসে পড়ল। পরের লাফেই তাদের নাগাল পেয়ে যাবে সে। অ্যান্ডারসন এটারই অপেক্ষায় ছিলেন। সৌভাগ্যক্রমে রাইফেলটা তার কাঁধে আর আঙুল টর্চের সুইচে। ছুরির মতো অন্ধকার কেটে ফালা ফালা করে সামনে এগিয়ে গেল টর্চের রশ্মি। আর তাতে জলজল করে উঠল চিতাবাঘিনীর চোখ জোড়া। হঠাৎ চোখের উপরে এসে পড়া এই আলোয় হক চকিয়ে গিয়ে এক সেকেন্ড দমনা করল চিতাবাঘিনীটা। রাইফেলে ট্রিগার টিপতে যাবেন অ্যান্ডারসন, এমন সময় গুলির কান ফাটানো শব্দ। তারপরই দ্বিতীয় গুলিটা হলো। তোমাকে হারিয়ে দিয়েছি বাবা, লাফিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল ডন। মাটিতে শুয়ে থাকা অবস্থাতেই গুলি দুটি চালিয়েছিল সে। এবার একে একে ঘুমে থাকা অন্য লোকগুলো জেগে উঠল। তাদের প্রতিক্রিয়াগুলো হলো বেশ মজার। ঠ্যাঙ্গা ভেলু কেবল চেঁচিয়ে উঠল। হঠাৎ করেই শোয়া অবস্থা থেকে দাঁড়িয়ে উঠে ঘুম ঘুম চোখে টিনি বলল, ও মা। তবে মেরোয়ান সবাইকে ছাপিয়ে গেল। সে এভাবে গড়াগড়ি খেতে লাগলো যেন গুলিটা তাই লেগেছে। তারপরই মৃত্যু পথযাত্রী চিতাবাঘিনীটাকে দেখতে পেল তারা। তখনও নড়াচড়া আছে ওটার শরীরে। টর্চের আলোয় প্রাণীটার চোখ থেকে ধীরে ধীরে জীবন প্রদীপ নিভে যেতে দেখলেন অ্যান্ডারসন। এক সময়ে ঠান্ডা তরল নীল ও স্থির হয়ে গেল চোখ দুটো। অ্যান্ডারসন এখন জানেন চিতাবাঘিনীটা মারা গেছে। শেষ হলো আমাদের আজকের শিকার কাহিনী, চিতার প্রতিহিংসা। আশা করি শিকার কাহিনীটি আপনাদের কাছে ভালো লেগেছে। এ জাতীয় আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। সবাইকে ধন্যবাদ। আসসালাম।